হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প নারী পর্ব 11। রাইটার মাহফুজা মনোরা। কোথায় ছিলেন? অতসীর প্রশ্নে অরণ্য মুচকে এসে বলে, তোমার বাবার ব্যবস্থা করতে গেছিলাম। অতসী নড়ে চড়ে বসে, প্রশ্ন করে মানে? অরণ্য অতসীর সামনে আসন করে বসে বলল, তুমি বললে না একজনের নাম শম্ভু ছিল? আমি একটা দোকানের নাম্বার থেকে তোমার বাবাকে ফোন দিই আর নিজের পরিচয় গোপন করি। আমি বলছি আমার নাম সঞ্জু। এটা বলে তোমার বাপের পেট থেকে কথা বের করছে। তাকে তো সোজাভাবে জিজ্ঞেস করলে কখনোই বলবে না, তাই বাঁকাভাবে কথা বের করে আনছে। এবার দেখো কি করে আমি। অত সে নিজের বিস্ময় গোপনে রেখে বলল, কি করবেন? ভবিষ্যতে এরকম ভুল যাতে না করে তার ব্যবস্থা করব, সঙ্গে এই ভুলের শাস্তি স্বরূপ জেলে পাঠাবো। জেলে? অতসীর চোখ বড় বড় হয়ে যায়। জেলে। আমি অলরেডি আমার ফ্রেন্ড অতুলের সঙ্গে কথা বলে ফেলেছি। ও পল্লবী থানায় ওসি হিসেবে নিয়োজিত আছে। ওকে সব ঘটনা শেয়ার করছি। আজকে সন্ধ্যার পর আসবে ও, তখন বাকি সব বলবো। অতসী অরণ্যের কথা শুনে থম ধরল। শূন্য দৃষ্টি নিয়ে চুপচাপ বসে রইল। অরণ্য ক্রমাগত বকবক করে যাচ্ছে, তার সব কথায় জহির ইসলামকে কিভাবে হেনস্থ করা যায় তা ঘিরে। কিন্তু সেসব কথার বিন্দুমাত্র অতসীর কান দিয়ে ঢুকছে কিনা সন্দেহ। অরণ্য যখন খেয়াল করলো অতসীর চোখে জলের ভিড়, সে থমকে গেল। উদ্বিগ্ন নিয়ে ডেকে বলল, এই অতসী, কাঁদছো তুমি? হোয়াই? অতসী দ্রুত চোখে জল মুছে ফেলে, টেনে টেনে বলে, কই কাঁদছি না তো। একদম মিথ্যে বলো না, আমি দেখছি তুমি কাঁদছিলে কেন। অতসী ফের মিথ্যে বলো, চোখে ধুলো পড়েছে তাই পানি এসেছে। আবার মিথ্যে? আমাকে বলবে না? বলো। অরণ্যের গলায় শাসনের ধমক। অতসী ক্ষণকাল চুপ থেকে বলে, খুব খারাপ লাগছে। শতভাগ বাবা তো, কেন সে ভালো হলো না? একটু ভালো মন হলেই হয়ে যেত। জানেন, একবার মনে হয় তাকে আসলে কঠিন শাস্তি দেয়, কিন্তু যখন তার চেহারাটা দেখে চোখে ভাসে, কি যে মায়া লাগে আমার, কি যে খারাপ লাগে তখন। বয়স তো কম হলো না, কদিন থাকবে আর এই বয়সে জেল হাজত। ভাবতেই তো কষ্ট লাগছে। অরণ্য প্রশ্ন করলো, তাহলে তুমি কি চাচ্ছ না তার জেল হোক? অতসী রয়ে শুয়ে বলল, না। সিরিয়াসলি? অরণ্যের গলায় অবিশ্বাস। অতসী মিনমিন স্বরে বলল, অরণ্য ফ্যালফ্যাল করে দেখতে লাগলো অতসীকে। এ কোন অতসী? এত কষ্ট সহ্য করেও অপরাধীকে শাস্তি দিতে চাচ্ছে না। এত মায়া মেয়েটার মনে। অতসী ক্ষুদ্র মুহূর্ত চুপ থাকলো, তারপর বলল, জানি আপনার অবাক লাগছে, কিন্তু কি করব বলুন। শতক সে আমার বাবা, আর আমরা বিচার করার কেউ না। উপরে একজন আছেন, তিনি সব দেখেছেন, তিনি সব জানেনও। তিনি বিচারের মালিক, তাই সব বিচারের ভার তাকে দিচ্ছি। আমার বাবাকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি। সে আমার সাথে যা করেছে আমি সব মানছি। তা আমি তাকে কোনো শাস্তি দিতে চাই না, আল্লাহ তার বিচার করবেন। দুদিন আগে পরে এই যা, পরে যদি আবার তোমাকে মারার জন্য লোক পাঠায় বা তোমার যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে, তখন কতবার তার হাত থেকে বেঁচে ফিরবা বলো তো? যতদিন হায়াত আছে ততদিন। না, আমি তোমার এই কথার সাথে একমত নই। নিজেদের জীবনও অনিশ্চয়তার মধ্যে ফেলতে পারি না, সেটার জন্য আইডিয়া আছে, আমার আছে। কিন্তু আপনি রাজি হবেন কিনা জানি না। কি আইডিয়া? অতসী ইতস্তত করে বলল, আমরা আমরা বিদেশ চলে যেতে পারি, অনেক দূরে। কেউ জানবে না, শুধু আপনার ফ্যামিলি জানবে, ব্যাস। সেখানে তো আর কেউ আমার ক্ষতি করতে পারবে না। বিদেশ? অরণ্যের চোখগুলো গোল গোল হয়ে যাচ্ছে অতসীর একটা কথা শুনে। অতসী মেয়ে যাওয়া গলায় বলল, আর না যেতে চাইলে না যাবেন। আমি জোর করছি না, কিন্তু আমি বাবাকে কোনো শাস্তি দিতে পারবো না। আমার খুব খারাপ লাগবে। অরণ্য কথা বলল না, চুপচাপ উঠে দাঁড়ালো এবং রুম থেকে বেরিয়ে গেল। সে চলে যাওয়ার পরে অতসী কান্নায় ভেঙে পড়ল। তার বুকটা সত্যি কষ্টে ফেটে যাচ্ছে। রাতে খাওয়ার টেবিলে সবাই আসলেও অতসী এলো না। দুপুর থেকে জ্বরে পড়ছে সে। হঠাৎ কেন এত জ্বর এলো কে জানে। ওষুধ খাইয়েও লাভ হয়নি। কাল একবার আমিনের চেম্বার নিয়ে যেতে হবে অতসীকে। রফিক সাহেবকে খাওয়ার জন্য ডাকতে এলো দিবা। বাবা খাবার দেওয়া হয়েছে টেবিলে। তিনি জবাবে কিছুই বললেন না। দিবা কতক্ষণ দাঁড়িয়ে থাকলো কিছু শোনার আশায়, কিন্তু রফিক সাহেবকে দেখে সে নীরবে প্রস্থান করতে নিল।
দরজার কাছাকাছি যেতেই রফিক সাহেব গলায় বললেন, ওই মেয়েকেও খাবার টেবিলে? দিবা মুচকি সে বলল, না বাবা, ওর জ্বর, ও খাবে না। জ্বর এলো কীভাবে? তা তো জানি না বাবা। ওষুধ এনে দিয়েছে অরণ্য? দিয়েছে। দিবা এগিয়ে এলো, রফিক সাহেবের কাছাকাছি দাঁড়িয়ে জহুরি চোখ নিয়ে বলল, অতসীর জন্য এত কেয়ার দেখাচ্ছ কেন? রফিক সাহেব হতভম্ব গলায় বললেন, কেয়ার দেখাচ্ছি কই? একদম মিথ্যা বলো না, এত এত প্রশ্ন করছো যে? ও, রফিক সাহেব নিজেই স্তম্ভিত হয়ে গেলেন। আসলেই তো তিনি এত কেন জানতে চাচ্ছেন ওর ব্যাপারে? জ্বর হয়েছে না হয়েছে, ওষুধ আনুক বা না আনুক, মেয়েটা মরে যাক, তার কি? রফিক সাহেব কথা এড়িয়ে যাবার জন্য বললেন, এমন জ্বর টর ভালো না, তাই জিজ্ঞেস করলাম। দেখা যাবে ওর জন্য আমাদের সবার হয়েছে, সবাই ভুগতেছে এই জন্য। দিবা শব্দ করে হেসে বলল, তাই? রফিক সাহেব চরম বিরক্তি নিয়ে বললেন, এত হা হা করার কি আছে? যা, বের হ রুম থেকে। দিবা হাসতে হাসতে বলল, যাচ্ছি। দিবা চলে যাওয়ার অনেকক্ষণ পর রফিক সাহেব খাবার ঘরে এলেন। এক প্রকার নৈশ শব্দের মাঝে খাওয়ার পর্বের সমাপ্তি ঘটল। সবাই যখন হাত ধুতে ব্যস্ত, টেবিল গুছাতে ব্যস্ত, ঠিক তখন অরণ্য অন্যমনস্ক গলায় বলল, আমার একটু কথা ছিল। বেলি বেগম সঙ্গে সঙ্গে বললেন, কী কথা? মানে অরণ্য ইতস্তত করতে করতে লাগলো। কি কোনোভাবে তার কথাটা নেবে কে জানে। দিবা ভ্রুকুটি করে বলল, তোতলাচ্ছিস কেন, বল কি বলবি? রফিক সাহেব আগ্রহ চোখ নিয়ে তাকিয়েছিলেন। অরণ্য বড় ঢোক গিলে এক নিঃশ্বাসে ফেলে, আমি অতসীকে নিয়ে বাইরে দেশে যেতে চাই। দিবা চাপা চিৎকার বলল, কি? বেলি বেগম বললেন, বাবু কি বলিস? অরণ্য থমথমে গলায় বলল, আমার এমনিতেও বিদেশ যাওয়ার ইচ্ছে ছিল, বিদেশে নিজের বিজনেস করার ইচ্ছে ছিল, আর অতসীর লাইফে যেহেতু রিস্ক আছে, তাই ভাবলাম এক ঢিলে দুই পাখি মারি। বিদেশ গেলে আমার কর্মক্ষেত্র পোক্ত হবে, আমার রিস্ক টিক্স থাকবে না, তাই আর কি। দেশে বিজনেস করলে কি হবে? আর আমরা সবাই আছি তো, অতসীকে দেখিয়ে রাখবো, চোখে চোখ রাখবো, বলল দিবা। বেলি বেগম বলল, দিবা তো ঠিকই বলেছে, বিদেশ যাওয়ার দরকারটা কি? একটা মাত্র ছেলে তুই আমাদের, তুই যদি দূরে দেশে থাকিস তাহলে। মা প্লিজ, সেন্টিও না, আমি তো মরে যাচ্ছি না, আসবো মাঝে মাঝে, আর ডেলি ভিডিও কলে কথা হবে, দেখা হবে। দুনিয়ার মানুষ বিদেশ যাচ্ছে থাকছে তো, জানি না, তুই যা বুঝিস। বেলি বেগম মন খারাপ করে উঠে চলে গেলেন। দিবা রাগ নিয়ে বলল, তোর সব কথাই সাপোর্ট করছি, বাট এটাই কোনো সাপোর্ট করবো না। সিরিয়াসলি তোর বিদেশ যাওয়ার সিদ্ধান্তটা একদম রিডিকুলাস। বাবা, তুমি কিছু বলো। রফিক সাহেব শীতল অথচ কঠিন স্বরে বলল, বিয়ে হতে না হতেই মা বাপকে ফেলে যাওয়ার এত বড় সিদ্ধান্ত? এরপরে আমার কিছু বলার আছে? একমাত্র ছেলে হয়ে মা বাপকে যে ফেলে রেখে যেতে চায়, তার সাথে কথা বলার রুচিবোধ আমার নেই। দিবাওকে বলে দে, ও যা ইচ্ছে তাই করুক, তবে বিদেশ যাওয়ার একটা টাকাও আমি দেবো না। আর ওখানে গিয়ে কীভাবে সেটেল হবে সেটা একান্ত ওর ব্যাপার, আমি এসব ব্যাপারে কিছু জানি না। আর আমার কাছে যেন কোনো সাহায্য না চায়, আমি কোনো সাহায্যখানা খুলে বসি নাই যে সাহায্য চাইলে সাহায্য করবো। ইজ ইট ক্লিয়ার? রফিক সাহেব হন্য পায়ে চলে গেলেন। অরণ্যের জেদ লাগলো প্রচুর। সে কি সবসময় তার বাবার কাছে হাত পেতে বসে থাকে নাকি? কলেজ লাইফ থেকে টিউশনি করে নিজের হাত খরচ নিজে চালিয়েছে, ভার্সিটিতে উঠে এনজিওতে জব করেছে, বিভিন্ন ফিল্ডে কাজ করেছে, তবুও কখনো টাকার জন্য বাসায় প্রেশার দেয়নি। সে আগে থেকেই নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। আর এখন তার বাবা কিনা এমন কথা বলল। ঠিক আছে, সে নিজের টাকায় বিদেশ যাবে, ওখানে নিজের পরিশ্রমে সেটেল হবে। একটা পয়সার সাহায্য সে কারো থেকে চাইবে না, কারো থেকে না। দেবা অরণ্যকে কিছু বলতে যাচ্ছিল, তার আগে অরণ্য বলল, আপু স্টপ, একটুও বোঝাতে আসে না আমায়। আমি বড় হয়েছি, নিজের বোঝ আছে, আমার কাছে যেটা সঠিক মনে হবে সেটাই করবো আমি। লাইফে যদি হেরে যাও, তাও কাউকে তো দোষারোপ করবো না কখনো। অরণ্য চলে যায়। দিবা দীর্ঘশ্বাস ফেলে, অতসী এসে তাদের জীবনটা একদম উলটপালট করে দিয়েছে। তবুও সে অতসীর পক্ষে থেকেছে, সাপোর্ট দিয়েছে, কিন্তু এখন তো অরণ্য একটু বাড়াবাড়ি করে ফেললো, তাদেরকে ছেড়ে একদম বিদেশ চলে যাওয়ার সিদ্ধান্ত। জহির ইসলাম অনেকবার ওই নাম্বারে ফোন করলেন, কিন্তু কেউই রিসিভ করলো না। শেষমেশ বাধ্য হয়ে সে শম্ভুদের আস্তানার উদ্দেশ্যে রওনা হলেন। জঙ্গলের একদম মাঝ বরাবর খুব হৃদয়কর
ঘরটা একদম ভাঙাচোরা, কোনোরকমে মাটির উপর দাঁড়িয়ে আছে। লোক দেখলে ভাববে এ সময় এখানে কেউ থাকতো, কিন্তু এখানে আর থাকে না। কিন্তু সেই ঘরের নিশ্চয়ই যে কত খুন হয়ে গেছে তা কেউ কল্পনাও করতে পারবে না। জহির ইসলাম সেই খুপড়ি ঘরের কাছে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা লেগে গেল। ভাগ্যিস টর্চ নিয়ে এসেছিল সে। টর্চের আলো চারদিক ভালো মতো দেখে নিল, কোথাও কেউ নেই। নিশ্চিত হয়ে সে ঘরটার ভিতর ঢুকলো। মাটির সঙ্গে একদম লাগানো একটা স্টিলের হাতল, ঘাস আর ঝোপ জার দিয়ে ঢাকা দেওয়া। সেই হাতলে চাপ দিলেই মাটির দরজা খুলে যায়। তারপর সিঁড়ি বেয়ে ধাপ ধাপ করে নিচে নামলেই দুইটা ঘর চোখে পড়ে। প্রথম ঘরে সবাই বসে থাকে, আড্ডা দেয়, মিটিং করে। আর দ্বিতীয়বার ভিতরের ঘরটায় খুন খারাপির কাজ চলে। জহির ইসলাম প্রথম ঘরে ঢুকলেন, বেশ ভয় পেয়ে গেলেন। কোনো সারা শব্দ নেই, এর মানে কি ওরা কেউ নেই নাকি? এখন তো থাকার কথা, রাতের বেলা ওরা এখানেই থাকে। জহির ইসলাম দ্বিতীয় ঘর প্রবেশ করতেই পুরোপুরি জমে গেল। লাশের বোটকা গন্ধে চারপাশ মো মো করছে। রক্তের ধারা জমে কালো হয়ে মাটিতে লেগে আছে। শম্ভুর মুখটা হাওয়ায় পড়ে আছে, আর রানার লাশ চেনার উপায় নেই। এত টুকরা টুকরা করেছে তাকে। জহির ইসলাম ঢোক গেলেন। তার মস্তিষ্ক মোটেও একরকম দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না। ব্রেন শূন্য হয়ে পড়েছে। সে ড্যাব ড্যাব চোখে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। এই অনেকক্ষণ তার কাছে অনন্তকালের মতো লাগলো। যখন ধ্যান জ্ঞান ফিরল, সে গড়গড় করে বমি করে মাটিতে বসে পড়লেন। কি শীতল মাটি! একটা জিরো পাওয়ার হলুদ লাইট জ্বলছে। মনে হচ্ছে এখনই শম্ভু বা রানার লাশ উঠে দাঁড়াবে। তারপর তার দিকে ছুটে এসে তার গলা চেপে ধরবে, তাকে মেরে ফেলবে। জহির ইসলাম ক্লান্ত চোখে এদিক ওদিক তাকালো। চারদিক অশরীরা ঘুরছে নাকি। জহির ইসলাম বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলান, উঠে দাঁড়ান। তারপর পাগলের মতো ছুটতে ছুটতে বেরিয়ে আসেন। জঙ্গলের মধ্যেও ছুটতে থাকেন। তার মনে হচ্ছে তার পিছন পিছন ওদের লাশ আছে, থামলেই তার গর্দান নিয়ে যাবে। জহির ইসলাম বাড়ি ফিরলেন অনেক রাতে। জঙ্গলের কাছে যে বাজারটা, সেখানে পর্যন্ত তিনি ছুটতে থাকেন এবং বাজারে গিয়ে নিজে জ্ঞান হারান। বাজারের লোকেরা তার জ্ঞান ফিরিয়ে আনেন। সেখানে কিছুক্ষণ থাকার পর তিনি বাসার উদ্দেশ্যে রওনা হন। সারি পথ তিনি হিসেব করতে করতে এসেছেন, কে মারল ওদের, আর আর সবচেয়ে বড় কথা, অতসী কই। তবে কি অতসী অসম্ভব? ওর মতো মেয়ের পক্ষে এরকম জাতখুনিদের মারা অসাধ্য সাধনের ব্যাপার। তবুও কেউ তো অসাধ্য সাধন করে না, তাই না? জহির ইসলাম বাসায় এসে সবার আগে রফিক সাহেবকে ফোন করলেন। রফিক সাহেবের কাঁচা ঘুম ফোনের আওয়াজে ভেঙে যায়। তিনি ফোন ধরে অত্যন্ত বিরক্তি সুরে বললেন। জহির ইসলাম তড়িঘড়ি করে বললেন, আপনার বাসায় অতসী? রফিক সাহেব রাগান্বিত গলায় জবাব দেন, কেন, নিজের মেয়েকে মারতে আবার লোক পাঠাবেন? জহির ইসলাম ফোন কেটে দিলেন। এই লোক কীভাবে জানলো? তার মানে অতসী এখানে কীভাবে বেঁচে ফিরল? ও কি তবে মেরেছে ওদের? কীভাবে এসব সম্ভব? জহির ইসলামের মাথা চক্কর দিয়ে উঠল। সবাই যখন জেনে গেছে সে গুন্ডা পাঠিয়েছিল, এর মানে সবাই মিলে তার বিরুদ্ধে যে কোনো স্টেপ নিতে পারে। কী স্টেপ নেবে? তাকে জেলে পাঠাবে? জেলখানা কেমন? ওখানে কি খুব কষ্ট? খাওয়া দাওয়া ঠিক মতো দেয় তো? ঘুমানোর জন্য বিছানা দেবে নাকি মাটিতে? জহির ইসলাম ভাবতে পারলেন না। ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলেন অন্ধকারে। চল ভাই, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দেবেন।